कैसा हो सब लोग? প্রত্যেককে গুড নুন ভাই আমার। আচ্ছা, তোমাদের চ্যাটটা প্রাইভেট করলাম। ক্লিয়ার অল। আমরা একটু আজকে এই স্কুলের মতো পড়বো, স্কুলের গ্রিন বোর্ডের মতো আমরা একটু পড়ি আজকে। স্ক্রিনশট। হ্যাঁ, চশমা চেঞ্জ না ভাই, আমার দুটো। এটা ব্লু রে প্রোটেক্টর। অনেকক্ষণ ধরে এখানে ক্লাস ক্লাস করতে হয়, তো এবার মাথা ফাথা পুরো ধরে যায় ভাই, মানে সহ্য করা যায় না। ওই জন্যই এরা ব্লু রে প্রোটেক্টর গ্লাস কিনে রাখা, বুঝতে পারছো ভাই আমার। ব্রেশ। ওকে, আজকে আমরা যে জিনিসগুলো করব তোমরা তো সবই জানো যে আজকে আমরা কি কি করব। গেল কোথায় রে এটা, কালকের জিনিসটা। চলো, তো আজকে আমরা মেনলি যে জিনিসটা করব, ফার্স্ট অফ অল আমরা প্রফিট লসের বেসিকটা শিখব, ফ্রুট প্রবলেম শিখব, সময় থাকলে ভোটার প্রবলেম শিখব, অ্যান্ড নাম্বার 4 পার্সেন্টেজের বেসিক প্রবলেম করব। এই হচ্ছে আমাদের আজকের গল্প। তাহলে আমরা একটা কাজ করি ভাই আমার, আমরা ফার্স্ট প্রফিট লসের যে বেসিকটা আছে সেই বেসিকটা আমরা ফার্স্টে শিখে নিই ভাই আমার। বেসিকটা শেখার পরে আমরা ডাইরেক্ট চলে যাব হচ্ছে ফল কাটার অঙ্কে। ঠিক আছে ভাই, চলো আগে আমরা একটু লাভ ক্ষতিটা শিখে নিই। ওকে, চল। কালকের পিডিএফ, হ্যাঁ কালকের পিডিএফ আমাকে ব্যাংকের ব্যাচেও বললো অসুবিধা হচ্ছে, আমাদের অ্যাপটা না, আমাদের ওই মানে আমাদের টিচার্স যে অ্যাডমিনের যে অ্যাপের ইয়েটা সেটা আপডেট হয়েছিল, সেই জন্য হয়তো কালকের আপলোড গুলো ডাইরেক্ট দেখা যায়নি। আমি আজকে সকালে আবার আপলোড করে দিয়েছি, ঠিক আছে? তো তোমরা দেখে নিতে পারো ভাই, কোনো অসুবিধা নেই। আর যে ভাই বোনদের আজকে ফার্স্ট ক্লাস তাদের আমি একটা রিকোয়েস্ট করব, আগের ক্লাসগুলো দেখে এসে তারপরে আসো। ওকে ভাই আমার, না হলে চাপ হয়ে যাবে ভাই। ঠিক আছে, তো চলো আমরা আস্তে আস্তে শুরু করে দিই তাহলে। দেখো, আজকে আমরা সুন্দর একটা গ্রিন বোর্ডে পড়বো, ঠিক আছে, ছোটবেলার মতো। দেখো, হ্যাঁ হোমওয়ার্ক দুটো আজকে আমি করে দেবো, কোনো চিন্তা করো না। ঠিক আছে ভাই আমার, নাও। ফার্স্ট আজকে যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করব সেটাকে বলা হয় প্রফিট অ্যান্ড লস। চলো, প্রফিট অ্যান্ড লসের যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট সহ যে কোনো এক্সামের সব থেকে লোভনীয় চ্যাপ্টার পরীক্ষকদের কাছে। এসএসসিতে, রেলে, ব্যাংকে, পিএসসিতে রেশিও অনুযায়ী সব থেকে বেশি যে চ্যাপ্টারের থেকে প্রশ্ন আসে, দ্যাট ইজ প্রফিট অ্যান্ড লস। অনেকটা বড় চ্যাপ্টার, আমরা খুব সুন্দর করে ধরে 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 প্রত্যেকটা সেগমেন্ট শিখবো, প্রত্যেকটা সেগমেন্ট বুঝবো। এমন অনেক অঙ্ক অনেকভাবে করব যেভাবে বইতে করে দেওয়া নেই, এবং এমন সুন্দর সুন্দর কিছু ট্রিক শিখবো যেগুলো কোথাও পাবে না। ওকে, তো আমরা একদম শুরু থেকে বেসিক থেকে ধরে ধরে শুরু করছি। চলো দেখা যাক। দেখো ভাই আমার, দেখো, হ্যাঁ কোয়েল, অবশ্যই যদি কারো পার্সেন্টেজটা বাকি থাকে পার্সেন্টেজটাকে করে নিও, কারণ প্রফিট লসে কিন্তু পার্সেন্টেজ আর রেশিও সেট ইউজ হবে। ওকে, চলো এবারে কেসটা কি ভাই, প্রফিট আর লসের কেসটা কি। আজকে ধরো আমাদের চাকরি বাকরির যা অবস্থা, ধরো আমাকে আজকে এখান থেকে বার করে দিল,
বললো যে ভাই প্রচুর পড়িয়ে ফেলেছো, প্রচুর জ্ঞান দিয়ে ফেলেছো, বেরিয়ে যাও। এইবার একটা জিনিস দেখো, আমি ভাবলাম যে চলো একটা ব্যবসা করি এবার। তো আমি যখন ব্যবসা করতে গেলাম, আমি একটা সিম্পল জিনিস দেখলাম যে ভাই আমি আজকে 200 টাকা দিয়ে কিছু একটা কিনলাম, কিনে আমি যদি আজকে 250 টাকায় বিক্রি করি, 200 টাকা দিয়ে কোনো একটা কিছু কিনলাম, দিয়ে যদি আমি আজকে 250 টাকায় বিক্রি করি, তাহলে দেখো তো ভাই কি আসছে। খেয়াল করে দেখো, আমি যে টাকা দিয়ে কিনেছিলাম সেই টাকাটা তো আমার পকেটে আসছেই। দেখো 250, 250 মানে কি ভাই? 250 মানে হচ্ছে 200 প্লাস 50, তাই না ভাই আমার? 250 মানে কত ভাই আমার? 200 প্লাস 50। অর্থাৎ যে টাকাটা দিয়ে আমি কিনেছিলাম সেটা তো আমার পকেটে ফিরে আসছেই, এক্সট্রা আমার হাতে 50 টাকা থেকে যাচ্ছে। ঠিক। আবার দেখো ভাই আমার, যদি আমি এটাকে 180 টাকায় বিক্রি করি, 180 মানে কি, আমার যে টাকাটা দিয়ে কিনেছিলাম সেটা তো আমার জীবন থেকে নষ্ট হলেই এক্সট্রা আমার পকেট থেকে 20 টাকা আউট হয়ে গেল। এই যে দুটো গল্প, এই দুটো গল্পকেই বলা হয় একটাকে প্রফিট, একটাকে লস। অর্থাৎ এইখানে আমরা কয়েকটা ছোট ছোট জিনিস শিখবো। কি কি শিখবো? নাম্বার 1, কস্ট প্রাইস, যেটাকে বাংলায় বলা হয় ক্রয় মূল্য। ক্রয় মূল্য আমরা ভাই এটাকে সিপি বলে ডিনোট করব। কি বলে ডিনোট করব? সিপি বলে। এবং এই কস্ট প্রাইস বা ক্রয় মূল্য, এটার মানে কি ভাই? আমরা যে দাম দিয়ে কোনো জিনিস কিনি, ক্রয় করছি, ক্রয় মূল্য, তাই না? কস্ট প্রাইস, যে দামে কিছু কিনি তাকে বলা হয় কস্ট প্রাইস বা ক্রয় মূল্য। যে দামে কিছু কিনি তাকে বলা হয় কস্ট প্রাইস বা ক্রয় মূল্য। নেক্সট নাম্বার 2 আমার কি আসছে? সেলিং প্রাইস। সেলিং প্রাইস বাংলায় বললে বিক্রয় মূল্য। আজ থেকে আমরা এটাকে কি বলে শিখবো? আজ থেকে আমরা এটাকে শিখবো এসপি বলা। ঠিক আছে, এসপি, যেটার মানে কি, যে দামে সেল করছি, বিক্রি করছি, যে দামে সেল করি তাকে বলা হচ্ছে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য। এইবার হচ্ছে লাভ। এই লাভ কিন্তু এলওভিই নয়, হ্যাঁ, এইখানে যে লাভ, এই লাভটা মানে আমার কি হচ্ছে? প্রফিট। আমার সখ্ত লন্ডার দল বা সখ্ত মেয়েদের দল এটাকে প্রফিট বলবে, আর যারা গুলুগুলো পুচু পুচু করো তারা এটাকে লাভ বলবে। ঠিক আছে, তো প্রফিট মানে আমার কি আসছে খেয়াল করে দেখো, যখন আমার ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হচ্ছে, তাই না? যখন আমার ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হচ্ছে তখন আমার লাভ হচ্ছে। অর্থাৎ লাভটা কখন হয়? যখন আমাদের বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যর থেকে বেশি, তখন আমার লাভ হয়। এবং সেই লাভের পরিমাণটা আমরা কি করে বার করব? খেয়াল করো, যত টাকায় বিক্রি করেছি আর যত টাকায় কিনেছি দুটো যদি আমি বিয়োগ করে দিই, তাহলেই আমি পেয়ে যাচ্ছি যে আমার কত টাকা লাভ হচ্ছে। রাইট ভাই? তোমরা বলবে হ্যাঁ স্যার রাইট। নাম্বার 4, লস। লস মানে কি? ক্ষতি। ক্ষতিটা আমার কখন হচ্ছে খেয়াল করো, যখন আমার বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যর থেকে কম। যখন আমার বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যর থেকে কম তখন হচ্ছে আমার ক্ষতি। অর্থাৎ বিক্রয় মূল্যটা এসপিটা যখন আমার ক্রয় মূল্যর থেকে কম তখন হচ্ছে আমার ক্ষতি। এবং ক্ষতিটাকে আমরা বার করব কি করে? কস্ট প্রাইস থেকে যদি আমি সেলিং প্রাইস বিয়োগ করে দিই, আমি পেয়ে যাব কি ভাই? ক্ষতি। ঠিক ভাই? তোমরা বলছো হ্যাঁ স্যার। এইবার তোমরা আমাকে একটা কথা বলো ভাই, এইবার তোমরা আমাকে একটা কথা বলো, কোনটা লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, আমরা কার সাপেক্ষে মাপছি? দেখো কি বলছি আমরা, ক্রয় মূল্যর থেকে বেশি দামে যদি বিক্রি করি আমার লাভ, ক্রয় মূল্যর থেকে কম দামে যদি বিক্রি করি আমার ক্ষতি।
আরেকবার বলি, ক্রয় মূল্যর থেকে বেশি, ক্রয় মূল্যর থেকে কম। তাহলে লাভ বা ক্ষতি কার উপর ডিপেন্ড করছে? ইন জেনারেল লাভ বা ক্ষতি ডিপেন্ড করে সিপির ওপর। ইন জেনারেল এখান থেকে আমরা লিখছি পয়েন্টার্স নাম্বার 1, প্রফিট বা লস আমার অলওয়েজ সিপির রেসপেক্টে আসে, সিপির সাপেক্ষে হয়। কিছু অঙ্কে আমাদের বিক্রয় মূল্য সাপেক্ষে দেয়া থাকে, সেটা আমাদের প্রশ্নে লিখে দেওয়া থাকে যে বিক্রয় মূল্যের সাপেক্ষে যদি এত টাকা লাভ হয় তাহলে কি হবে। তো আমরা সেটা অঙ্ক করতে করতে দেখবো নর্মালি প্রফিট বা লস সবসময় কার রেসপেক্টে মাপা হয়? ক্রয় মূল্য সাপেক্ষে। যার জন্য যখন আমরা প্রফিট পার্সেন্টেজ বিক্রি বার করি, প্রফিট পার্সেন্টেজ, প্রফিট পার্সেন্টেজ মানে কি ভাই? প্রফিট পার্সেন্টেজ মানে হচ্ছে লাভের হার। প্রফিট পার্সেন্টেজ লাভের হার, এটা কি হয় ভাই বলতো আমার? এটা হয় হচ্ছে এরকম জিনিস, আমার কত টাকা প্রফিট হয়েছে সেটা সিপির সাপেক্ষে যত পার্সেন্ট না, সেটাই হয়ে যায় আমার লাভের হার। আমার প্রফিটটা সিপির সাপেক্ষে কত পার্সেন্ট সেটাই হয়ে যায় আমাদের কি ভাই? লাভের হার। অর্থাৎ আমরা নর্মালি দেখবে বইতে লিখে দেয়া থাকে এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100। আমরা কেন এসব মনে রাখবো? এসব হাবি জাবি ফর্মুলা আমরা কেন মনে রাখবো? কনসেপ্টটা শিখবো আমরা, তাহলেই ফর্মুলা মনে থাকে। ফালতু ফর্মুলা মাথায় রাখবে না। আমাদের প্রফিটের পার্সেন্টেজ মানে কি? কস্ট প্রাইসের সাপেক্ষে কত পার্সেন্ট লাভ করেছি, এটা হচ্ছে প্রফিটের পার্সেন্টেজ। তাহলে আমি কস্ট প্রাইসের সাপেক্ষে কত প্রফিট করছি তার পার্সেন্টেজ বার করব। আমরা পার্সেন্টেজ বার করতে শিখেছি, যেটাই হয়ে যাচ্ছে প্রফিট বা লাভের হার, প্রফিট পার্সেন্টেজ। তাহলে আমরা আমাকে বলো লস পার্সেন্টেজ বা ক্ষতির হার মানে কি? লস পার্সেন্টেজ বা ক্ষতির হার মানে কি? তোমরা বলবে স্যার ক্ষতির হার বলতে বোঝায় আমি কস্ট প্রাইসের রেসপেক্টে কত টাকা ক্ষতি করেছি, সেটা যত পার্সেন্ট সেটা হয়ে যাচ্ছে ক্ষতির হার। সিপি মাইনাস এসপি বাই সিপি। আমরা এই অবধি প্রত্যেকে বুঝতে পেরেছি? এই অবধি আমাদের কারো জীবনে কোনো কষ্ট নেই? সলিড বুঝেছি সবাই? এইবার খুব সুন্দর আমাদের সিপি এসপি দিয়ে তো সবকিছু চলছিল, কিন্তু ম্যাথের লোকেদের জানো তো কি আছে? ম্যাথের লোকেদের মাঝে মাঝে একটু বিকার আছে, বুঝতে পারছো? তো ওরা ভাবছে যে ওয়াই শুধু সিপি আর এসপি, বড়া শান্ত হ্যায় জিন্দেগি। এবার এখানে একটু মশলা ফেলা যাক। মশলাটা কি? এমপি, মার্কড প্রাইস বা ধার্য মূল্য। তো লেট আস ইন্ট্রোডিউস হোয়াট ইজ মার্ক প্রাইস, এমপি বা মার্ক প্রাইস। মার্কড অ্যাকচুয়ালি মার্কড প্রাইস বাংলায় কি বলা হয় ভাই? বাংলায় এর নাম হচ্ছে লিখিত মূল্য বা ধার্য মূল্য। লিখিত মূল্য বা ধার্য মূল্য। এটা কি বলতো ভাই? ধরো আজকে তুমি প্যান্টালুন্সে গেছো, ঠিক আছে? এমআরপি কিন্তু এমপি নয়। এমআরপি মানে হচ্ছে ম্যাক্সিমাম রিটেল প্রাইস। যদিও আমরা এইখানে অঙ্কের ক্ষেত্রে এমআরপি আর এমপি কে সেম ধরবো, বাট ইন জেনারেল এমআরপি আর এমপি কিন্তু সেম নয়, ঠিক আছে? এমপি মানে যে দামটা আমরা লিখে দিচ্ছি সেটা হচ্ছে এমপি, আর একটা প্রোডাক্টকে কতটা ম্যাক্সিমাম দামে বিক্রি করা যায় সেটা হচ্ছে এমআরপি। ওকে ভাই আমার? চলো এইবার একটা জিনিস দেখো, এই যে লিখিত মূল্য এবং ধার্য মূল্য, এই দুটোর গল্প কি বুঝো? কেন আমাদের এই লিখিত মূল্য বা ধার্য মূল্যের দরকার হলো? দেখো, আমাকে একটা কথা বলো ভাই, আমি অ্যাজ আ ব্যবসায়ী, আমি ধরো আজকে
এখান থেকে বেরিয়ে একটা বিরিয়ানির ব্যবসা করছি, ঠিক আছে? সব থেকে প্রফিটেবল বিজনেস এখন বিরিয়ানি। এবার আমি অ্যাজ আ ব্যবসায়ী কি চাইবো? যে ভাই আমার কাস্টমারও খুশি হোক আর আমার লাভও হোক, তাই তো? আমার কাস্টমার যে আসবে সেও খুশি হোক এবং আমার লাভও হোক। এবার আমরা অ্যাজ আ কাস্টমার কিসে খুশি হই? যদি আমাদের ডিসকাউন্ট পাওয়া যায়, তাই তো? যদি আমাদের ডিসকাউন্ট পাওয়া যায়। এই সমস্ত কনফিউশন গুলো দূর করতেই আমাদের যে জিনিসটা এলো সেটাকে বলা হয় ধার্য মূল্য। এই লিখিত মূল্য মানে কি জানো তো? ধরো আজকে তুমি কোথাও একটা কিছু কিনতে গেলে, ধরো আজকে গড়িয়াহাটে কিছু একটা কিনতে গেলে, দেখবে সেটার জিনিসের পেছনে একটা দাম লেখা থাকে, অনেকে পেন দিয়ে লিখে রাখে। দ্যাট ইজ কল্ড লিখিত মূল্য। যেটা দেখে আমরা ভাবি যে এটা আমার অকাতের ভেতর না অকাতের বাইরে, দ্যাট ইজ কল্ড ধার্য মূল্য। এবার একটা জিনিস দেখো, এই পুরো জিনিসটার গল্প কি দেখো। ধরো আজকে আমি একটা কিছু কোনো একটা দামে কিনলাম, ধরো আজকে আমি একটা কিছু 100 টাকাতে কিনলাম, কস্ট প্রাইস তাহলে আমার 100 টাকা হলো, ঠিক? এইবার ধরো এই জিনিসটা আমি 20% বেশি দামে বিক্রি করছি, 20% মোর, 20% বেশি দামে বিক্রি করছি। 20% বেশি দাম, 100 টাকার 20% মানে 20, 20% বেশি দামে যদি বিক্রি করে এটাকে লিখি, বা 20% বেশি দামে আমি লিখছি, লিখে আমি একটা দাম লিখছি হচ্ছে মার্ক প্রাইস, এটা আমার কত আসছে ভাই? তাহলে 120। তাহলে আমার জিনিসটার গায়ে কত দাম লেখা আছে? 120 লেখা আছে। এবার ধরো আজকে বিক্রম আমার কাছে বললো যে স্যার আমি আজকে এটা খাবো। আমি বললাম ঠিক আছে ভাই, আমার তুমি আমার ছোট্ট ছাত্র, আমি তোমাকে 10% ডিসকাউন্টে দিয়ে দেবো, 10% ডিসকাউন্টে দিয়ে দেবো। অর্থাৎ 10% আমি কম দামে দেবো। ডিসকাউন্ট মানে কি? কম দাম, আমি এখানে কম দামেই লিখছি, 10% লেস। তাহলে দেখো 120 যদি আমি 10% লেসে বিক্রি করি, আমি কত টাকায় বিক্রি করছি? 120 ইন্টু 90/100, শিখেছি না আমরা, 108 টাকায় বিক্রি করছি। তাহলে এই জিনিসটার দাম আমার কত চলে আসছে? 108 টাকা। এবার একটা মজার ব্যাপার দেখো ভাই, কি হলো? বিক্রম দেখছে যে ভাই স্যার তো সাধু আদমি, স্যারের এখানে লেখা আছে দামটা 120, কিন্তু স্যার আমাকে বিক্রি করছে 108 টাকায়, এটা তো স্যার সাধু আদমি, আমার 12 টাকা লাভ হোক। আমি কি দেখছি যে ভাই আমি 100 টাকায় কিনেছি, আমি বিক্রি করছি 108 টাকায়, আমার 8 টাকা লাভ। অর্থাৎ দেখো মাঝখানে এই মার্ক প্রাইসটা এসে যাওয়ার জন্য যে আমার থেকে প্রোডাক্ট কিনছে সেও লাভবান হচ্ছে বা সেও খুশি হচ্ছে, আমি যে প্রোডাক্ট বিক্রি করছি আমিও খুশি হচ্ছি, কারণ আমারও প্রফিট হচ্ছে। এইটার জন্য মাঝখানে আমাদের মার্ক প্রাইস এলো। নিমাই ভালো বলেছে, বলছে স্যার অতটাও সাধু নয়, পরে জানতে পারলাম। চলো, এবার এই যে জিনিসগুলো আছে না, এইখানে আমরা এবার দুটো জিনিসের সম্পর্কে একটু ডিটেলসে বলবো। জিনিস নাম্বার 1, দিস ওয়ান, এই যে পার্সেন্টেজটা ভাই, পার্সেন্টেজটা একটু মনোযোগ দিয়ে দেখো। এখানে আমরা কি করেছি? কস্ট প্রাইসের থেকে দাম বৃদ্ধি করে মার্ক প্রাইস লিখেছি, তাই তো? কস্ট প্রাইসের থেকে দাম বৃদ্ধি করছি, কস্ট প্রাইসের দাম আপ করছি। দ্যাটস ওয়াই দিস থিং ইজ কল্ড মার্ক আপ পার্সেন্টেজ। মার্ক আপ পার্সেন্টেজ। স্যার মার্ক আপ পার্সেন্টেজ তাহলে কি হচ্ছে? মার্ক আপ, যে জিনিসটা মার্ক করা ছিল সেটাকে আমি আপ করে দিচ্ছি, বৃদ্ধি করে দিচ্ছি। মার্ক আপ পার্সেন্টেজ মানে তাহলে আমার কি হচ্ছে? কস্ট প্রাইস থেকে, সিপি থেকে এমপি শতকরা যত পার্সেন্ট বেশি,
সিপি থেকে এমপি শতকরা যত পার্সেন্ট বেশি সেটা হয়ে যাচ্ছে আমাদের মার্ক আপ পার্সেন্টেজ। তাহলে এখান থেকে আমার পয়েন্ট নাম্বার 1 আমাকে বলো যে মার্ক আপ পার্সেন্টেজ কার সাপেক্ষে মাপা হয়? মার্ক আপ পার্সেন্টেজ কার সাপেক্ষে মাপা হয়? এই যখনই কারো সাপেক্ষে আমরা জিজ্ঞেস করব না, সবসময় এটা ভাববে যে আমরা কার থেকে বলছি, কার থেকে বলছি। আমরা এখানে কার থেকে বলছি? সিপি থেকে। কিসের থেকে? সিপির থেকে। তাহলে যার থেকে সেটা হয়ে যায় আমার যার সাপেক্ষে মাপা হয়। তাহলে মার্ক আপ পার্সেন্টেজ কার সাপেক্ষে মাপা হয়? সিপির সাপেক্ষে মাপা হয়, সিপির সাপেক্ষে মাপা হয়। তাহলে আজকে যদি আমাকে বলে দেওয়া হয় যে আমার মার্ক আপ পার্সেন্টেজ হচ্ছে 10%, আজকে ধরো আমাকে বলে দেওয়া হলো মার্ক আপ পার্সেন্টেজ হচ্ছে 10%, ঠিক আছে? তাহলে মার্ক আপ পার্সেন্টেজ যদি আমার 10% হয়, সেখান থেকে আমি কি বলতে পারি যে ভাই আমার যদি সিপি 100 টাকা হয়, আমার যদি সিপি 100 টাকা হয় বা 100x হয়, তাহলে মার্ক প্রাইস আমার কত হবে? তোমরা সবাই লাফিয়ে বলবে যে স্যার 110 বা 110x। ঠিক আছে? বা এটাকে আমরা আর কিভাবে লিখতে পারি? 10% মানে হচ্ছে 1/10। মনে আছে? পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে নিয়ে এলে নিচেরটা হয় বেস ভ্যালু বা যার সাপেক্ষে মাপি। কার সাপেক্ষে মাপছি? সিপির সাপেক্ষে মাপছি। তাহলে এইটা চলে গেল আমার কস্ট প্রাইস। সিপির ভ্যালু আমার কত চলে আসছে? 10 ইউনিট। মার্ক প্রাইস আমার কত চলে আসছে? 10-এর থেকে 1 বেশি, 11 ইউনিট। সুতরাং পার্সেন্টেজ হোক বা ফ্র্যাকশন হোক, আমরা কিভাবে মাপবো আমরা বুঝতে পারলাম। সেম থিং গোস ফর পরেরটা। দেখো ভাই, এই যে 10% লেস, এই যে যত টাকা আমরা লেসে বিক্রি করি না ভাই, দিস ইজ কল্ড ডিসকাউন্ট পার্সেন্টেজ। ডিসকাউন্ট পার্সেন্টেজ। স্যার, হোয়াট ইজ ডিসকাউন্ট পার্সেন্টেজ? ছাড়। মার্ক প্রাইস থেকে, এমপি থেকে এসপি সেলিং প্রাইস শতকরা যত কম, দ্যাট ইজ কল্ড ডিসকাউন্ট পার্সেন্টেজ। মার্ক প্রাইস থেকে সেলিং প্রাইস শতকরা যত কম সেটাকে বলা হচ্ছে কি ভাই আমার? ডিসকাউন্ট পার্সেন্টেজ বা সেলিং প্রাইস। বুঝাতে পারলাম? তাহলে আমাকে এবার এখানে একটা কথা বলো ভাই, আমাকে এবার এখানে একটা কথা বলো। স্যার কি কথা বলবো? আমি যদি আজকে তোমাকে জিজ্ঞেস করি যে ভাই আমার ডিসকাউন্ট পার্সেন্টেজ কার সাপেক্ষে মাপা হয়, তোমরা কি বলবে? ডিসকাউন্ট পার্সেন্টেজ কার সাপেক্ষে মাপা হয় তোমরা কি বলবে? মার্ক প্রাইস থেকে সেলিং প্রাইস যতটা কম। একদম, ভেরি গুড। এমপির সাপেক্ষে মাপা হয়, এমপির সাপেক্ষে মাপা হয়। তাহলে এখানেও দেখো আমরা ডাইরেক্ট একটা জিনিস বলতে পারবো, যদি আমাকে বলে দেয়া হয় যে ডিসকাউন্ট পার্সেন্টেজ, যদি আমাকে বলে দেওয়া হয় যে ডিসকাউন্ট পার্সেন্টেজ হয়ে যাচ্ছে ধরো 30%, ডিসকাউন্ট পার্সেন্টেজ ধরো আমাকে বলা আছে 30%, তাহলে এইখান থেকে আমরা কি কি বলতে পারি? তোমরা বলবে যে স্যার এখান থেকে আমরা একটা যেটা বলতে পারি যে আমাদের মার্ক প্রাইস যদি 100 হয়, এমপি মার্ক প্রাইস যদি আমার 100x হয় বা 100 হয়, তাহলে আমার সেলিং প্রাইস কত আসছে? 70x বা 70। আর একটা কি বলতে পারি?
আর একটা বলতে পারি 30% মানে 3/10, অর্থাৎ ভাই আমার সিপি যদি আমার 10 ইউনিট হয়, তা এই সিপি বলছি সরি, এমপি, এমপি যদি আমার 10 ইউনিট হয়, তাহলে এসপি আমার কত গো? 7 ইউনিট। ঠিক আছে, তাহলে আমরা কি মার্কআপ পার্সেন্টেজ, ডিসকাউন্ট পার্সেন্টেজ, প্রফিট পার্সেন্টেজ, লস পার্সেন্টেজ, এই জিনিসগুলো বুঝতে পারলাম? প্রত্যেকে আমরা ক্লিয়ার করতে পেরেছি ভাই আমার? রেকর্ডের যে ভাই বোনরা দেখবে আশা করি তারাও ক্লিয়ার করতে পেরেছো। এইবার তোমাদের এইখানে একটা সেরা অবজারভেশন আছে, চলো আমরা সেই অবজারভেশনটা দেখি। এবার সুন্দর একটা অবজারভেশন দেখো, হ্যাশট্যাগ গীতার বাণী নাম্বার 1। আবার লিখছো কেন? মৌমিতা, কেন তুমি আমার আগের ক্লাসগুলো করোনি আর আমি যেগুলো এখানে বক বক করি শোনোনি? আমি সব সময় বলি যে টুকবে না আমার ক্লাসে, পুরো পিডিএফ পেয়ে যাবে। ভুলেও যেন আমার ক্লাসে টুকতে আমি কাউকে না দেখি। যদি মনে হয় আমার ক্লাসে টুকবে, সেটা ভাববে আমার উপর অত্যাচার করছো। অফিসে এসে আমার ঠিক এই জায়গাটা, যে পেনটা দিয়ে লিখছো এইখানে সেই পেনটা ঢুকিয়ে দেবে, কিন্তু তবুও টুকবে না। ঠিক আছে মা আমার, সব পিডিএফ এ দিয়ে দেবো, কোনো চিন্তা করো না। দেখো, থ্যাংক ইউ রত্নদীপ। চলো ভাই আমার, গীতার বাণী নাম্বার 1। একটা সিম্পল ব্যাপার দেখো ভাই, এখানে কেসটা কি হচ্ছে, আমি একটা জিনিস কিনেছিলাম, তাই তো, একটা টাকা ইনভেস্ট করেছিলাম, ফার্স্টে আমি জিনিসটার উপর দাম বৃদ্ধি করলাম, তারপরে আমি জিনিসটাকে কম করলাম। একটু আমরা এই জিনিসটা একটু ভালো করে লিখি তো কি হচ্ছে। আমি ফার্স্টে একটা জিনিস কিনলাম, আমি তার উপর একটা পার্টিকুলার দাম বৃদ্ধি করলাম, A% বৃদ্ধি করে একটা জিনিস পেলাম, আমি তার উপর আবার দাম কমালাম, ডিসকাউন্ট মানে কি কমানো, হ্রাস, তারপরে আমি সেলিং প্রাইস পেলাম। কি ভাই, তাই তো? ঠিক? আমাকে একটা কথা বলো তো, কোনো একটা পার্টিকুলার ভ্যালুর ওপর, ভেরি গুড, ফ্যান্টাস্টিক, বিক্রম, ধ্রুব, তৃপ্তি, ভেরি গুড, কোনো একটা পার্টিকুলার ভ্যালুর ওপর পরপর যদি চেঞ্জেস আসে, কি হয়? রেকর্ডের যারা দেখছো ভেতর থেকে যেন আওয়াজটা আছে, স্যার সাকসেসিভ। একদম ঠিক, সাকসেসিভ। তাহলে দেখো, কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইস, কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের সম্পর্ক মাত্র দুটো হয়, একটা হচ্ছে ইদার প্রফিট অর লস। কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের সম্পর্ক শুধু দুটো হয়, ইদার প্রফিট অর লস। তাহলে যদি তোমাকে প্রফিট বা লস পার্সেন্টেজ চায় না, মার্কআপ পার্সেন্টেজ বা ডিসকাউন্ট পার্সেন্টেজ দিয়ে, সেটার অ্যান্সার কি হবে দেখো, A% বৃদ্ধি মানে প্লাস এ, B% হ্রাস মানে মাইনাস বি, প্লাস A ইন্টু মাইনাস বি বাই 100, অর্থাৎ ভাঙাচোরা করলে কত পাচ্ছি, A মাইনাস বি মাইনাস এ বি বাই 100। স্যার এইখানে এ আর বি কি একটু লিখে দিন। এ হয়ে যাচ্ছে আমার মার্ক আপ পার্সেন্টেজ, এ হয়ে যাচ্ছে আমার মার্ক আপ পার্সেন্টেজ, এন্ড বি হয়ে যাচ্ছে আমার ডিসকাউন্ট পার্সেন্টেজ, বি হয়ে যাচ্ছে আমার ডিসকাউন্ট পার্সেন্টেজ। যদি তোমাকে মার্কআপ পার্সেন্টেজ এবং ডিসকাউন্ট পার্সেন্টেজ দিয়ে, ধরো তোমাকে বললো মার্কআপ পার্সেন্টেজ 30, ডিসকাউন্ট পার্সেন্টেজ 20, এরকম মার্কআপ পার্সেন্টেজ এবং ডিসকাউন্ট পার্সেন্টেজ দিয়ে ডাইরেক্ট প্রফিট বা লসের পার্সেন্টেজ চায়, ডাইরেক্ট প্রফিট বা লসের পার্সেন্টেজ চায়, দেন
we can use the successive formula to calculate the answer. আমরা এই ফর্মুলাটা ইউজ করে, ডাইরেক্ট এই ফর্মুলাটা ইউজ করে অ্যান্সার বার করতে পারবো। বোঝা গেল? বোঝা গেল? চলো, এটা চলে গেল গীতার বাণী নাম্বার 1। সালমান, বাবা আমার মার্কআপ আর ডিসকাউন্টের বাংলা দিয়ে পড়তে যেও না, খুব কষ্ট পেয়ে যাবে, ঠিক আছে? নাও গীতার বাণী নাম্বার 2। নাম্বার 2 ভাই, ধরো আমার কোনো একটা জিনিস সিপিতে কিনেছি, এবং P% লাভে বিক্রি করেছি। এইটা যেটা বলছি না, একটু মাথা ঠান্ডা করে শুনবে, হ্যাঁ? আমি এক্সাম্পল দিয়ে দিয়ে করাবো, একটু মাথা ঠান্ডা করে শুনবে, ঠিক আছে ভাই আমার? চলো, ধরো একটা জিনিস আমি সিপিতে কিনেছি, P% লাভে সেল করেছি। নিহারিকা, মার্কআপ আর মার্ক প্রাইস কি করে সিমিলার হবে? দুটোর পার্থক্য তো আমি বলে দিলাম আগের পাতাতেই। মার্কআপ পার্সেন্টেজ মানে হচ্ছে কস্ট প্রাইস থেকে যতটা দাম বাড়িয়ে আমরা মার্ক প্রাইস করছি। টোকাতে সময় নষ্ট করো না, যেটা বলছি সেটাই মনোযোগ দাও। চলো, তাহলে ভাই কস্ট প্রাইসটা P% লাভে বিক্রি করেছি। আমাকে একটা কথা বলো, ধরো আজকে আমি একটা কিছু 50 টাকায় কিনেছি এবং 20% লাভে বিক্রি করেছি, 20% প্রফিটে বিক্রি করেছি। প্রফিট বিক্রি মানে কি গো ভাই? প্রফিট বিক্রি মানে তো আমার বেশিতে বিক্রি করা, তাই না? প্রফিট মানে কি? প্রফিট মানে তো আমি বেশিতে বিক্রি করেছি। তোমরা বলছো হ্যাঁ স্যার। তাহলে ভাই আমার বেশিতে পার্সেন্টেজে বৃদ্ধি পাওয়ার একটা ফর্মুলা বা একটা কনসেপ্ট করেছিলাম না? তাহলে আমি কি এখানে বলতে পারি না যে আমার যে সেলিং প্রাইসটা হবে সেটা হবে 50 ইন্টু 20% বেশি মানে 120/100? কি গো, বলতে পারি তো? বলতে পারি তো এটা, যে আজকে 20% প্রফিটে বিক্রি করেছি মানে সেলিং প্রাইস আমার হবে 50 ইন্টু 120/100। কেন? যেহেতু 20% এক্সট্রা। তাহলে ভাই দেখো, আমি আজকে একটা জিনিস সিপিতে কিনেছি, এই 50টাই হচ্ছে আমার সিপি, আর 20% প্রফিটে বিক্রি করেছি, এই পিটা হচ্ছে 20। তাহলে হিসেব মতো আমার সেলিং প্রাইস কত আসবে গো ভাই? তোমরা বলবে স্যার সিপি ইন্টু 100 প্লাস পি বাই 100। ঠিক ভাই? এতে কারো কোনো সন্দেহ আশা করি নেই। দেখো একদম উপরটার মতো হলো 50 সিপি, 120, 100 প্লাস 20, এখানে P% প্রফিট 100 প্লাস পি বাই 100। ঠিক, নেক্সট, আমি ধরো কোনো একটা জিনিস D% ডিসকাউন্টে বেচেছি, D% ছাড়ে সেল করেছি, D% ছাড়। তাহলে ভাই আমার D% ছাড়ে যদি আমি সেল করি, একদম সুন্দরভাবে ভাবো, ধরো আজকে আমার একটা জিনিসের দাম হচ্ছে 70 টাকা, আমি ধরো 10% ডিসকাউন্টে বেচেছি, 10% ছাড়ে সেল করেছি, তাহলে আমার সেলিং প্রাইস কত হবে গো ভাই? ছাড় মানে কি? হোয়াট ইজ ছাড়? ছাড় মানে তো আমার কমে, মেগা এটা দেখো বুঝে যাবে, ছাড় মানে তো আমার কমে বিক্রি করা, তাই না? তাহলে পার্সেন্টেজ আমার কি হচ্ছে? পার্সেন্টেজ আমার কমছে, ঠিক? আর পার্সেন্টেজ কমা মানে আমার কত হয় মেঘা?
খেয়াল করে দেখো, পার্সেন্টেজ কমছে মানে ইন্টু 90/100 হবে 100 - 10। ঠিক। সুতরাং দেখো, আমি যদি আজকে মার্ক প্রাইসকে D% ডিসকাউন্টে ছাড়ি, তাহলে সেলিং প্রাইস কত হবে? মার্ক প্রাইসের ওপর এমপি ইন্টু 100 - D/100। খেয়াল করে দেখো, আমার যখন 70 টাকা 10% ছাড়ে ছিল, 70 ইন্টু 100 - 10/100 এসেছে। এখন আমার 70টাই হচ্ছে মার্ক প্রাইস, তাহলে এমপি ইন্টু ডি যেহেতু ছাড় হচ্ছে 100 - D/100। একদম দুটো আমি সিমিলার জিনিসে রেখেছি। মেঘা, আশা করি এবার তোমার ক্লিয়ার। তাহলে দেখো ভাই, এই 1 আর 2টাকে যদি আমরা একটু মনোযোগ দিয়ে দেখি, নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 1 আর ইকুয়েশন নাম্বার 2, যদি আমরা একটু মনোযোগ দিয়ে দেখি, তাহলে খেয়াল করে দেখো, এই দুটোই আমার সেলিং প্রাইসের ভ্যালু বলছে না গো? দুটোই আমার সেলিং প্রাইসের ভ্যালু বলছে না গো? তোমরা বলছো হ্যাঁ স্যার, দুটোই তো আমার সেলিং প্রাইসের ভ্যালু বলছে। তাহলে দুটোই যদি আমার সেলিং প্রাইসের ভ্যালু বলে, আমি কি এই দুটোকে ইকুয়েট করতে পারি না? যে এমপি ইন্টু 100 - D/100, এটাও যেরকম আমার সেলিং প্রাইস, সেরকম ভাবে সিপি ইন্টু 100 প্লাস P/100, এটাও স্যার আমার সেলিং প্রাইস। এ দুটো তো পরস্পর সমান। সিনু, আশা করি বুঝতে পারলে। 100 ক্যান্সেল, কি পাচ্ছি এখান থেকে? MP/CP। বসে লিখছি, হ্যাঁ। MP/CP, এত নিচে লিখতে গেলে না কোমরে লাগে। সেটা ইকুয়াল টু আমার কত এসে যাচ্ছে? 100 প্লাস P ডিভাইডেড বাই 100 মাইনাস D। MP/CP ইকুয়াল টু 100 প্লাস P ডিভাইডেড বাই 100 মাইনাস D। কোন কোন টার্ম আছে এখানে? এই যে জিনিসটা আমরা লিখলাম, এখানে কোন কোন টার্ম আছে দেখো। মার্ক প্রাইস, কস্ট প্রাইস, পি মানে প্রফিট, ডি মানে ডিসকাউন্ট। যেখানেই মার্ক প্রাইস, কস্ট প্রাইস, প্রফিট এবং ডিসকাউন্ট থাকবে, উই উইল ইউজ দিস ফর্মুলা। ভালো করে খেয়াল রেখো, প্রফিট অ্যান্ড লসের ডিসকাউন্টের চ্যাপ্টারের সবচেয়ে বেশি ইউজ হওয়া ফর্মুলা। আমরা সবগুলো ধরে ধরে এক্সাম্পল করব, বাট আমি আগে এই দুটো টপিক একটু বুঝিয়ে নিই, তারপরে এবার আমরা, এটাই লাস্ট টপিক, এরপরে আমাদের শুধু এক্সাম্পলই থাকবে। এক্সাম্পল বেসড কনসেপ্ট এবার আমাদের হবে প্রফিট অ্যান্ড লস। বুঝাতে পারলাম? তাহলে আমরা আজকে কি কি শিখলাম, আমার সাথে একটু তোমরা রিপিট করো তো। নাম্বার 1, আমরা কি কি শিখলাম? প্রফিট পার্সেন্টেজ কি করে বার করে। নাম্বার 2, আমরা কি শিখলাম? লস পার্সেন্টেজ কি করে বার করে। নাম্বার 3, আমরা কি শিখলাম? মার্ক প্রাইসের গল্পটা কি। নাম্বার 4, আমরা কি শিখলাম? মার্ক আপ পার্সেন্টেজ কাকে বলে। নাম্বার 5, আমরা কি শিখলাম? ডিসকাউন্ট পার্সেন্টেজ কাকে বলে। নাম্বার 6, আমরা কি দেখলাম? ডিসকাউন্ট এবং মার্ক আপ পার্সেন্টেজ যদি একসাথে দেয়া থাকে, তাহলে প্রফিট বা লস আমরা কি করে বার করব। আর নাম্বার 7-এ আমরা দেখলাম ডিসকাউন্ট, প্রফিট, মার্ক প্রাইস, কস্ট প্রাইস একসাথে যদি দেয়া থাকে, তাহলে আমরা কিভাবে জিনিসপত্র করব। ক্লিয়ার হয়েছে ভাই আমার? বোঝাতে পেরেছি সবাইকে?
ওকে, এবার তাহলে চলো আমরা আস্তে আস্তে শুরু করি পার্সেন্টেজের বেসিক কিছু অঙ্ক, দেন লাস্টের দিন আমি যে হোমওয়ার্ক দুটো দিয়েছিলাম সেই লাস্টের দিনের দুটো হোমওয়ার্ক, লাস্টের দিনের দুটো হোমওয়ার্ক আমরা আগে করি, তারপরে আমরা বাকি জিনিসগুলো ধরে 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 করব, বা পার্সেন্টেজটাও আগে করে ফেলতে পারি, তারপরে আমরা বাকিগুলো ধরে 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 করব। ঠিক আছে, চলো আগে বলো, এখান থেকে কারো যদি কিছু প্রশ্ন থাকে আমাকে আগে বলো, আমি শুনে নিয়ে তারপরে বলছি। এখান থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে বলো, আমি শুনে নিয়ে তারপরে বলছি। এখানে কারো কিছু কোনো প্রশ্ন বা এনিথিং? এখানে কারো কিছু প্রশ্ন বা এনিথিং? হ্যাঁ, ফুড প্রবলেমও হবে। 5 পেয়েছিলে মোনালিসা, ঠিক আছে ভাই, কোনো অসুবিধা নেই, ক্রিস্টাল ক্লিয়ার, ওকে, ভেরি গুড, ঠিক আছে ভাই আমার। হ্যাঁ হ্যাঁ, অনিলাভ বলো ভাই, কি প্রশ্ন আছে? স্যার বলছি এসপি মানে এমপি, সাত কাণ্ড রামায়ণ পড়ে সীতাকার বাবা, এসপি মানে এমপি? হ্যাঁ চলো, মার্কআপ, মার্কআপ মানে হচ্ছে ভাই আমার কস্ট প্রাইসের থেকে কতটা দাম বাড়িয়ে আমরা মার্ক প্রাইস করছি। ধরো আজকে আমি কোনো একটা কিছু 100 টাকায় কিনেছি এবং তার উপর 70 টাকা দাম বাড়িয়ে আমি লিখলাম যে জিনিসটার দাম 170 টাকা, দিস ইজ আওয়ার মার্ক প্রাইস। এই 70টা হচ্ছে আমাদের মার্কআপ, অর্থাৎ কস্ট প্রাইসের থেকে যতটা দাম বাড়িয়ে আমরা মার্ক প্রাইস লিখি সেটাই হচ্ছে আমাদের মার্কআপ। ঠিক আছে, চলো গেল। এমপি বাই সিপি, এমপি বাই সিপি অনিলাভ তুমি বাড়িতে গিয়ে পড়ো, আমি শিওর তুমি বুঝতে পেরে যাবে, এইটাই আলাদা করে বলার আর কিছু নেই। একটু ধরে ধরে যখন বাড়িতে যাবে না ভাই, একটু ধরে ধরে আমি একটা কথা বলবো আর নিজে একটু পেন দিয়ে চালাবে। এখন কিছুটা তোমার মাথায় আছে, একটু একটু এটা থাকবে, কোনো চিন্তা নেই। এবার এটা হচ্ছে হটপটে রেখে দেওয়া ভাতের মতো, গরম অবস্থায় অনেকক্ষণ থাকবে, কোনো চিন্তা নেই। যেই রেকর্ডেড ক্লাস চলে আসবে একটুখানি খাতায় লিখতে লিখতে করো, তুমি যথেষ্ট ভালো স্টুডেন্ট, তুমি বুঝতে পেরে যাবে। এটা আমি বলছি রেকর্ডেড যারা দেখবে তাদের জন্য। ঠিক আছে ভাই আমার, চল। আর ডিসকাউন্ট মানে হচ্ছে ভাই মার্ক প্রাইসের থেকে যতটা কমে আমি বিক্রি করছি, একদম নর্মাল। চল, এইবার আমরা আগের দিনের যে হোমওয়ার্ক গুলো দিয়েছিলাম সেই হোমওয়ার্ক গুলো নিয়ে আমরা এবার একটু কাজকর্ম করা শুরু করি। ঠিক আছে, ওকে। এই কত কত নাম্বার ছিল গো হোমওয়ার্ক দুটো, একটু আমায় বলো না, একটা করিয়ে দেবো, আরেকটা এমনিই পারবে। আমাকে একটু বলো না কত নাম্বার ছিল, আমাকে জাস্ট একটু বলো। ওহো, এখানে তো আবার যাবে না রে, রেশিও 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 শীটটা কোথায় গেল রে, রেশিওর শীটটা কোথায় গেল, দিস ওয়ান। 19 আর 20, 19 আর 20, ওকে। হাই লেভেলের 19-20 মানে এইখানে আছে লাস্টের দিকে, এইটা তো, এটা তো, চল চল। চল, খুব ঠান্ডা মাথায় আমরা এটা করি, ধরে 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 ধরে, কারণ হ্যাঁ ম্যাথ এক্সাম নেওয়া হয়ে গেছে ভাই। অপশন ভুল আছে মনে হচ্ছে, ঠিক আছে দেখে নিচ্ছি, ভুল থাকলে ভুল থাকবে, ঠিক করে নেবো আমরা, অসুবিধা নেই। ঠিক আছে, চলো খুব ধরে ধরে আমরা এটা করি, সুন্দর করে, এবং সুন্দর করে ধরে ধরে আমরা এটা বুঝবো। ঠিক আছে, দেখো কি বলেছে। 2020 সালে মুকুন্দ এবং বিনোদের আয়ের অনুপাত ছিল 7:5। ঠিক আছে,
2021 সালে মুকুন্দের আয়ের অনুপাত ছিল তার আগের বছরের 4:7 এবং বিনোদের আয়ের অনুপাত ছিল 5:2। তার মানে আমাকে এখানে দু রকমের গল্প বলে দিয়েছে, দু রকমের রেশিও আমার এখানে বলে দিয়েছে। কি কি রেশিও বলে দিয়েছে? নাম্বার 1, 2020 সাল, সবচেয়ে ভয়ানক সাল যেটা 2020, করোনা। সেই 2020 সালে মুকুল এবং বিমলের অনুপাত কত ছিল? 7:5। ওকে, নেক্সট আমায় কি বলেছে? 2021 সালে মুকুলের অনুপাত ছিল আগের সাথে 4:7। এইবার আমাকে পার্সেন্ট ওয়াইজ আলাদা আলাদা অনুপাত দিয়েছে। ফার্স্ট আমাকে বলেছে মুকুন্দের আয়ের অনুপাত আগের বছর, অর্থাৎ 2021 সাথে 2020 অনুপাত, 2021 সাথে 2020 অনুপাত, এটা আমাকে বলে দিয়েছে। কি বলে দিয়েছে? 2021 সালে আয়ের অনুপাত ছিল আগের বছরের 4:7। তার মানে 2021 যদি 7 হয়, 2020 হচ্ছে কত? 7, তাই তো? 21 থেকে 20 হচ্ছে আমার কত? 4:7। ঠিক আছে। আরেকটা কি বলেছে? এবং বিনোদের আয়ের অনুপাত ছিল কত? 5:2। বিনোদের আয়ের অনুপাত ছিল কত? 5:2। তাহলে 2021 সাথে 2020 অনুপাত কত? 5:2। বিনোদের কত ছিল 2021 সাথে 2020? 5:2। যদি 2021 সালের মোট আয় 19,404, তার মানে 2021 সালে মুকুল এবং বিনোদের মোট আয় আমাকে বলে দিয়েছে 19,404। তাহলে আমাকে বলেছে 2020 সালে বিনোদের আয় কত ছিল? তাহলে আমাকে বলেছে 2020 সালে বিনোদের আয় কত ছিল? চলো আমরা তাহলে আস্তে আস্তে একটু দেখার চেষ্টা করি। ওকে, তাহলে 2020 সালে মুকুন্দের ছিল 7, বিনোদের ছিল 5। ঠিক আছে। 2020 সালের সাথে 2021 সালের অনুপাত আমার কত আসছে? 4:7। এটা আমি 20:21 করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, আমারও করতে সুবিধা হবে। আমি দুটোই 20:21 করে দিই। 2020 সাথে 2021 কত ছিল গো ভাই আমার? 21-20 হচ্ছে 4:7, তার মানে এটা 7:4 আছে। আর এটা হচ্ছে 2020 সাথে 2021, এটা আমার কত আসছে ভাই? আমার 5:2, মানে 2:5 হচ্ছে। বেশ, ঠিক আছে। এবার চলো আমরা একটু ধরে ধরে এগুলো করার চেষ্টা করি। ঠিক আছে, দেখো গৌরব, আজকে বোধহয় সময় হবে না, নেক্সট দিন দিও। আমি মনে করলাম আমি একদম ডাইরেক্ট কোনো কিছুতে যাচ্ছি না, স্টেপ জাম্প কিচ্ছু করছি না, আমি একদম ধরে সুন্দরভাবে করছি। নাহলে এখানে পরেরটা আমার 5 এমনি চলে আসছে, আমি এখন সেটা বলছি না, আগে বেসিকটা করে নিই, তারপরে আমি শর্টকাট ইউজ করছি। আমি মনে করলাম 2020 সালে মুকুন্দের আয় হচ্ছে 7x আর বিমলের আয় হচ্ছে 5x। কোথার থেকে পেলাম? ফ্রম দিস। 2020 সালে মুকুন্দের আয় হচ্ছে 7x, বিনোদের আয় হচ্ছে 5x। ঠিক আছে ভাই আমার? এবার স্টেপ বাই স্টেপ আসো। এবার দেখো মুকুন্দের 2020 সাথে 21 সম্পর্ক দেওয়া আছে না? মুকুন্দের 2020 সাথে 21 সম্পর্ক দেওয়া আছে না? মুকুন্দের দেখো দেওয়া আছে 2020 সালে যদি 7 ইউনিট হয়, 2021 সালে সেটা 4 ইউনিট, রাইট? তাহলে এবার একটা জিনিস বোঝো তো, একদম সিম্পল একটা জিনিস বোঝো তো। আমি দেখতে পাচ্ছি, এবার মুকুন্দের ব্যাপারে এসো। মুকুন্দ, আমি দেখতে পাচ্ছি মুকুন্দের আয় 2020 সালে ছিল 7 ইউনিট,
মুকুন্দের আয় 2020 সালে ছিল হচ্ছে 7 ইউনিট, ঠিক? আর মুকুন্দের আয় 2020 সালে আসছে কত? 7x। আমরা তো নর্মালি বার করেছি মুকুন্দের আয় 2020 সালে কত? 7x। তাহলে একদিকে আছে 7 ইউনিট, সেটা আমার 7x এর সাথে সমান আসছে। আমার অনুপাত অনুযায়ী 7 ইউনিট, আর এইখানে আমি লিখেছি হচ্ছে 7x, যেটা এইখান থেকে পেয়েছি। তাহলে 7 ইউনিটের ভ্যালু 7x, 1 ইউনিটের ভ্যালু x, আর মুকুন্দের আয় 2021-এ কত? 4 ইউনিট, তাহলে 4 ইউনিটের ভ্যালু 4x। তাহলে খেয়াল করে দেখো, এই যে 4x টা এলো, দিস ইজ নাথিং বাট 2021 সালে মুকুন্দের আয়। ফার্স্ট ধাপ কমপ্লিট। নাও লেট আস গো টু দ্য সেকেন্ড পার্ট। দেখো বিনোদ, विनोद देख रहे हो विनोद কতটা কঠিন অঙ্ক। দেখো 2020 সালে বিনোদের আয় কত? 2 ইউনিট, রাইট? আবার 2020 সালে বিনোদের আয় কত? 5x। তাহলে আমি কি এখানে বলতে পারি না 2020 সালে বিনোদের আয় যেটা 2 ইউনিট সেটাই আমার 5x এর সাথে সমান? বলতে পারি। 2020 সালে যেটা এখানে আয় 2 ইউনিট সেটাই আমার 5x এর সাথে সমান। তোমরা বলছো হ্যাঁ স্যার। তাহলে 1 ইউনিটের ভ্যালু আমার কত চলে গেল? 5/2। আর এখানে আমার 2021 সালে বিনোদের ভ্যালু কত? 5 দেওয়া আছে। তাহলে 2021 সালে যদি 5 হয়, 5 এর ভ্যালু আমার কত চলে গেল? 25/2। ঠিক? তাহলে এই যে 25/2 এলো, এটা আমার কি হচ্ছে ভাই? আমার এটা আমার চলে গেল 2021-এ কার আয় গো? 2021-এ বিনোদের আয়। বিনোদের আয় 2021-এ বিনোদের আয়। তোমরা বলবে হ্যাঁ স্যার 2021-এ বিনোদের আয়। এবার দেখো ভাই আমার 2021-এ মুকুন্দের আয় পেয়েছি, 2021-এ বিনোদের আয় পেয়েছি, রাইট? তাহলে মুকুল আর বিনোদের টোটাল আয় কত আসছে? 4x প্লাস 25/2x। এটা আসছে মুকুল আর বিনোদের টোটাল আয়, তাই না? মুকুলের আয় 4x, বিনোদের আয় 25/2x। তাহলে এইটা আসছে 2021 সালে মুকুল আর বিনোদের টোটাল আয়। সেটা আমার কত দেয়া আছে? 19,404। দেখো 2021 সালের মোট আয় যদি 19,404 হয়, তাহলে এদের দুজনের ভ্যালু আমার কত? 19,404। 4 আর 2 8, 8 মানে আমার কত আসছে? 33/2। 33/2x, সেটার ভ্যালু আমার কত? 19,404। তাহলে এইখান থেকে আমি x এর ভ্যালু পেয়ে যাব 4 4 8 আর 9, 3 দিয়ে কাটবে। x এর ভ্যালু পেয়ে যাব 19,404 ইন্টু 2/33। এটা আমার চলে আসবে হচ্ছে x এর ভ্যালু। ঠিক আছে? আমাকে কি বলেছে? 2020 সালে বিনোদের আয় কত ছিল? ভাই আমার 2020 সালে বিনোদের আয় কত ছিল গো ভাই? 5x ছিল না? 2020 সালে বিনোদের আয় কত ছিল গো ভাই? 5x ছিল না? তাহলে আমাদের অ্যান্সার কত হবে? ক্যালকুলেশন করে দেখে নাও। এত বড় ক্যালকুলেশন ভুলেও ভেবো না আমি করে দেবো। এত কষ্ট আমাকে এই বয়স্ক লোকটাকে আর করিও না। ঠিক আছে? এটা কেটে যাবে, এটা কেটে যাবে, কেটে যাওয়ারই কথা। 9 আর 4 13, না 4 4 8 আর 9, এতে 11, 33 দিয়ে পুরোটা কাটে। 33 দিয়ে পুরোটা কাটে। হ্যাঁ সিজিএল টিয়ার 2 33 দিয়ে পুরোটা কাটে। 3 দিয়ে তো এটা কাটছেই, 11 দিয়ে এটা ডাইরেক্ট কেটে যাচ্ছে। ফার্স্টে 3 দিয়ে কাটো,
3 11 33, 11 দিয়ে কাটলে 11 একে 11, 11 একে 11, 84, 7 11 77, 70, 6 11 66, 4 11 44, 3 দিয়ে কাটো, 3 5 15, 26, 3 8 24, 3 8 24, তাহলে এক্স এর ভ্যালু আমার কত আসছে গো? এক্স এর ভ্যালু আমার চলে আসছে 8 দুগুণে 16 6, 16 আর 1 17, 7 হাতে আছে 1, 10 আর 1 11, 1176 হচ্ছে এক্স এর ভ্যালু। তাহলে এক্স এর ভ্যালু যদি আমার 1176 হয়, আমার কত লাগবে? 5x, 5x মানে 5880 হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য বলছিল অপশন ভুল। হ্যাঁ, এটা 5850 না, 5880 হবে। অপশন সি 5880 হবে। ঠিক আছে, এবার এটা আমি এক্স ধরে করলাম, তোমরা এটাকে ডাইরেক্ট কিভাবে করতে পারো? রেশিও সাথে করতে পারো। এটা সিজিএল, এটা সব সময় গ্র্যাজুয়েশন লেভেলের অঙ্ক। আমি আগের দিনই বলেছিলাম যে এটা হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেলের অঙ্ক। ঠিক আছে, চলো 33 হলো, এই যে 4 দুগুণে 8, 8 আর 25 33। ঠিক আছে, এটা সবার জন্য এই অঙ্ক নয়, এটা জাস্ট ফর অনলি সিজিএল আর এনটিপিসি সিবিটি 2 গ্র্যাজুয়েট লেভেল দুটোরই। ঠিক আছে, চলো এবার যে ব্যাপারটা সেটা হচ্ছে এটাকে তোমরা ডাইরেক্ট রেশিও দিয়ে করতে পারো। কিভাবে রেশিও দিয়ে করতে পারো চলো আমরা সেটা দেখে নিই। দেখো ভাই আমার 2020-তে মুকুল আর বিনোদ, তোমার হ্যাঁ বিনোদ কত ছিল? 7:5। ঠিক, ওকে। 2020-র সাথে 2021 আমার কত আছে? 7:4। তাহলে আমার এখন প্রাইমারি অবজেক্টিভ কি হবে? 2021-এ মুকুলের সাথে 2021-এর বিনোদের ভ্যালু বার করা। এটাই তো আমার প্রাইমারি অবজেক্টিভ, কারণ 2021-এর ডেটা আমাকে দিয়ে দেওয়া আছে। এবার আমি দেখতে পাচ্ছি 2020-তে যদি 7 থাকে, 2021-এ সেটা 4 হচ্ছে মুকুলের ক্ষেত্রে। 2020-তে যদি 7 থাকে, 2021-এ আমার 4 হচ্ছে। তাহলে আমার এখানে 2020-তে মুকুলের ভ্যালু 7 দেওয়াই আছে। তাহলে 2021-এ আমরা ডাইরেক্ট এটাকে 4 লিখতে পারি, কোনো রকম অসুবিধা নেই, কারণ 7টাই 4 হয়ে যাচ্ছে। পরেরটা দেখো, 2020-তে যদি 2 হয়, 2021-এ 5 হচ্ছে। 2020-তে যদি 2 হয়, 2021-এ 5 হচ্ছে। তাহলে ভাই এবার একটা জিনিস দেখো, আমি এখানে কি বলতে পারি? আমি এখানে বলতে পারি যে ভাই 2020-তে 2 ইউনিট, সেটা আমার 2021-এর 5-এর সাথে সমান। তাহলে 2020-র 1 ইউনিট আমার 5-এর 2-এর সাথে সমান, 2020-র 5 ইউনিট আমার 25-এর 2-এর সাথে সমান। সুতরাং আমার 2021-এ বিমল কত চলে আসছে? 25-এর 2। অর্থাৎ দুটোর রেশিও আমার কত চলে আসছে? 8:25। তাহলে 2021-এ আমার মুকুল আর বিনোদের অনুপাত চলে গেল 8:25। টোটাল ভ্যালু তাহলে কত আসছে ভাই আমার? 33 ইউনিট। এবং 33 ইউনিটের ভ্যালু তোমাকে দিয়ে দেওয়া আছে 19,404। একের ভ্যালু আমার কত আসছে, আর সেখান থেকে 5-এর ভ্যালু কত আসছে, সেটাই অ্যান্সার। ঠিক আছে, দিস ইজ অনলি ফর গ্র্যাজুয়েশন মেন্স লেভেল এক্সাম। ठीक है, वेरी गुड सप्तर्षि, दिस इज ओनली फॉर ग्रेजुएशन मेंस लेवल एग्जाम। ঠিক আছে, চলো এক্স দিয়ে তাদের জন্য যারা ডাইরেক্ট অনুপাতটা বুঝতে পারলে না, এন্ড তারপরে আমি নরমাল রেশিও দিয়ে বলে দিলাম। চলো গেল। এবার আমরা একটা মজাদার অঙ্ক করে ক্লাস শেষ করব। একটা হেভি অঙ্ক করে আজকে আমরা ক্লাস শেষ করব, সেটা হচ্ছে ফ্রুট প্রবলেম। ফ্রুট প্রবলেম
কোথায় আছে ফ্রুট প্রবলেমটা রে? লাস্টের দিকে আছে বোধহয়। হাউস ট্যাক্স, এক্স ইনকাম, এক্সামিনেশন, পাস ফেল প্রবলেম এটা। এবিসি, ইনকাম এক্সপেন্ডিচার, ইনকাম 50% মোর দেন সবকটা ইনকাম, সুগার প্রাইস, কোথায় গেল রে? পার্সন ইনক্রিজেস হিজ প্রাইস, প্রাইস অফ পেট্রোল, প্রাইস অফ পেট্রোল, কন্ট্রাক্টর, ট্রায়াঙ্গেল, এগুলো তো তোমার সাকসেসিভের ডাইরেক্ট এটা চলে গেল। ডিউ টু 12% ডিক্রিজ when the price, আয়তঘনের দৈর্ঘ্য, এটা কি পরেরটাই আছে নাকি? পরের সেটটাই আছে নাকি? পার্সেন্টেজ এই শিটটাই আছে বোধহয়। না, এটা তো ইনকাম এক্সপেন্ডিচারের শিট। ইনকাম এক্সপেন্ডিচার, কনসেন্ট্রেশন, পপুলেশন, পাসমার্ক, ইনকাম এক্সপেন্ডিচার টাইপ 2, পপুলেশন টাইপ 2, এটা হচ্ছে ইলেকশন প্রবলেম। ইমা, ফ্রুট প্রবলেমটা কোথায় গেল? যা বাবা, আজকে কি ভগবান চায় না তোমরা ফ্রুট প্রবলেমটা করো? টোয়েন্টি মার্কস, 38 ফেলড বাই এত, এর আশেপাশেই তো থাকার কথা। পাস মার্ক প্রবলেমের আশেপাশেই তো থাকার কথা। এই তো ফুড প্রবলেম, চলো বাঁচা গেছে, বাপ রে বাপ। চলো লাস্ট অঙ্ক আজকে, হ্যাঁ? লাস্ট অঙ্ক আজকে, চলো। ইলেকশনটা একটু বড়, ঠিক আছে? হ্যাঁ, ইউপিএসসি ডাব্লিউবিসিএস এ না, সিজিএল টিয়ার 2 হচ্ছে আলটিমেট কঠিন অঙ্ক। সিজিএল টিয়ার 2 লেভেলের অঙ্ক করলে পৃথিবীর কোনো অঙ্ক নেই যেটা পারবে না। ইউপিএসসি মানে সিস্যাট এবং ব্যাংক, এখানে লেন্দি প্রবলেম আসে। ওখানকার লিখাই থাকে ডেটা ইন্টারপ্রিটেশন এবং ডেটা অ্যানালিসিস টাইপস, ওখানে ডিআই টাইপের প্রশ্ন আসে। ঠিক আছে, চলো 19 নম্বরটা বাড়িতে করে নিও, একই টাইপের। ওকে, চলো চলো, অসুবিধা নেই রিতম, কারেক্ট হলে তুমি আমাকে পাঠিয়ে দিও, হয়ে যাবে। এবার দেখো, এই যে ফ্রুট প্রবলেম, এই ফ্রুট প্রবলেমটা আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। দেখো, আমাদের যে কোনো ফ্রুট, ঠিক আছে, যে কোনো ফ্রুট দুটো জিনিস নিয়ে তৈরি হয়। কি কি জিনিস নিয়ে তৈরি হয়? চলো আমরা জুঁই ফুলটায় বোঝার চেষ্টা করি। দেখো, যখন তুমি আঙ্গুর খাবে, আমাদের দু রকমের ফ্রুট হয়। একটাকে বলা হয় ফ্রেশ ফ্রুট, আর একটাকে বলা হয় ড্রাই ফ্রুট। ফ্রেশ ফ্রুট অ্যান্ড ড্রাই ফ্রুট। ফর এক্সাম্পল, আঙ্গুর অ্যান্ড কিশমিশ। ঠিক, এবার দেখো ভাই, যখন তুমি আঙ্গুর খাও বা যখন তুমি ধরো আঙ্গুর খাবে, আঙ্গুরের মধ্যে কি জিনিস থাকে ভাই? দেখবে যখনই তুমি আঙ্গুরটা মুখে দেবে, ফার্স্টে একটা ব্লাস্ট অফ জলীয় পদার্থ তোমার মুখের মধ্যে চারপাশে ছড়িয়ে যাবে, রাইট? এন্ড তারপরে একটুখানি একটা জেলি জেলি টাইপের পদার্থ তোমার চিবিয়ে খেতে হয়, ঠিক? এই যে জিনিসটা, এইটাকে বলা হয় একটা ওয়াটারি পার্ট, আর একটাকে বলা হয় পাল্প। বাংলায় কি? একটা হচ্ছে ফলের শাঁস যেটা আমরা বলি, দ্যাট ওয়াজ
পাল্প মানে হচ্ছে কি ভাই, শাঁস, ফলের শাঁস। তাহলে একটা থাকে হচ্ছে পাল্প, আর একটা থাকে কি ভাই, ওয়াটার। এই ওয়াটারটাকে বাংলায় বললে না বড়ই অসভ্য শোনাতে লাগবে, এটাকে বাংলায় বলা হচ্ছে রস। ঠিক আছে, বেশ। এবার কিশমিশ আছে, কিশমিশটাকে আমরা কি করলাম, কিশমিশটাকে আমরা ড্রাই করলাম, এবং তোমার আঙুরটাকে আমরা ড্রাই করলাম। দেখো, যখন তুমি কোনো কিশমিশ খাবে না ভাই, দেখবে একদম যে ওয়াটারি ভাব থাকবে না সেটা নয়, ওয়াটারি ভাব কিছুটা থাকে, খুব কম থাকে, কিন্তু ম্যাক্সিমামটা থাকে তোমার ওই জেলি জেলি পদার্থটা, খেয়াল করবে, ম্যাক্সিমাম থাকে তোমাদের ওই জেলি জেলি পদার্থটা। তো যখনই এটা কিশমিশ হয়ে যাচ্ছে, সেখানে আমাদের কি থাকছে, পাল্প, যেটা সেই পাল্পটা তো থাকছেই, তার সাথে খুব কম ওয়াটার থাকছে, লেস ওয়াটার, প্রচন্ড কম ওয়াটার থাকছে। ঠিক আছে, একদম হিউম্যান সাইকেলের মতো। যখন আমরা ফ্রেশ থাকি, জোয়ান থাকি, তখন আমাদের জীবনে প্রচুর রস থাকে। আস্তে আস্তে যখন আমরা বৃদ্ধ হতে থাকি, ড্রাই হয়ে যাই, তখন আমাদের রসের পরিমাণ কমে যায়, একদম মানুষের মতো। শুধু ফিক্সড কি থাকে ভাই আমার, ফিক্স থাকে আমাদের আত্মা, আর ফলের আত্মা কি, পাল্প। অর্থাৎ তোমার ফ্রুটটা ফ্রেশ হোক বা ড্রাই হোক, দুটোর ক্ষেত্রেই এই পাল্পের পরিমাণ ফিক্স থাকে। পাল্প উইল বি ফিক্সড ফর both of them. সুতরাং এই ফ্রুট প্রবলেমে আমরা কি করব বলতো, আমরা পাল্পটাকে ফিক্স করব। ঠিক আছে ভাই আমার, চলো দেখো আমায় কি বলে দিয়েছে, তাজা ফলে, তাজা ফলে 68% জল থাকে। তাজা ফলকে আমি এফ লিখলাম, ফ্রেশ ফ্রুট। ঠিক আছে, তাহলে ভাই আমাদের ব্যাক অফ দা মাইন্ড আমরা কি জানি, ফ্রুট প্রবলেমে কি ফিক্স করতে হয়, ফ্রুট প্রবলেমে পাল্পের পরিমাণ ফিক্স করতে হয়। দুটোতেই আমাদের পাল্প সমান থাকে, রাইট ভাই আমার? তোমরা বলছো হ্যাঁ স্যার। তাহলে কোথাও যদি 68% ওয়াটার থাকে, তাহলে পাল্প কতটা আছে, ওয়াটারের পরিমাণ যদি 68% থাকে, পাল্প কতটা আছে ভাই আমার? আরে বল রে, পাল্প কত আছে? হ্যাঁ, 32, ভেরি গুড, 32%। তাহলে ফ্রেশ ফ্রুটে আমাদের কতটা পাল্প আছে? তোমরা বলছো স্যার ফ্রেশ ফ্রুটের 32% পাল্প আছে, আমি বলবো ভেরি গুড। এইবার দেখো শুকনো ফল, ড্রাই ফ্রুট, ড্রাই ফ্রুটে আমাদের 20% জল আছে। তাহলে ভাই আমার ড্রাই ফ্রুটে যদি 20% জল থাকে, পাল্প কত থাকছে? 80%। তাহলে ড্রাই ফ্রুটের পাল্প 80%, ফ্রেশ ফ্রুটের পাল্প 32%, এবং আমরা এক্ষুনি কি দেখলাম, ফ্রেশ ফ্রুট এবং ড্রাই ফ্রুটের পাল্পের পরিমাণ সমান। তাহলে খেয়াল করো তো ভাই, এইখান থেকে আমরা একটা মাখো মাখো সম্পর্ক পেয়ে যাচ্ছি না ফ্রেশ ফ্রুট আর ড্রাই ফ্রুটের? তোমরা বলছো হ্যাঁ তো স্যার, পেয়ে তো যাচ্ছি। 5×16 = 80, 16×2 = 32। তাহলে আমি যদি এখন ফ্রেশ ফ্রুট আর ড্রাই ফ্রুটের অনুপাত নিই, সেটা আমাদের কত হয়ে যাচ্ছে? তোমরা বলছো স্যার 5:2। আমি বলবো একেবারে ঠিক, ফ্রেশ ফ্রুট এবং ড্রাই ফ্রুট আমার কত চলে আসছে? 5:2। এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? তোমরা বলছো স্যার এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমার হাতে যদি 5 ইউনিট ফ্রেশ ফ্রুট থাকে, আমি সেখান থেকে 2 ইউনিট ড্রাই ফ্রুট পাচ্ছি। আমি বলবো বাহ, ভেরি গুড। তাহলে আমরা কি জানলাম, আমার হাতে যদি 5 ইউনিট ফ্রেশ ফ্রুট থাকে, আমি সেখান থেকে 2 ইউনিট ড্রাই ফ্রুট পাচ্ছি। আমার কাছে কতটা ফ্রেশ ফ্রুট আছে? 100 কেজি। একের ভ্যালু হলে 2-এর 5, 100 কেজি হলে ইন্টু 100। তাহলে আমার চলে গেল 5×20 100, অ্যান্সার কত? समझा? বুঝা?
খাতাম। রেশিওর যত রকম কনসেপ্ট হয় আমরা শেষ করে ফেলেছি, যত রকম টাইপ হয় আমরা শেষ করে ফেলেছি, পার্সেন্টেজের যতটা থিওরি হয় আমরা শেষ করে ফেলেছি। পার্সেন্টেজের একটা টাইপ আমরা করে ফেললাম, কালকে আর পরশু মিলিয়ে পার্সেন্টেজের টাইপ, কাল পরশু আর তার পরের দিন মিলিয়ে পার্সেন্টেজের সব টাইপ শেষ হবে। প্রফিট অ্যান্ড লসের 70% থিওরি আমরা করে ফেলেছি। আগামীকাল আমরা কি করব সেটা একবার আমরা দেখে নিই, তারপরে আমি পিডিএফটা বানাই, তাহলে তোমাদের সুবিধা হবে। আমাদের আগামীকালের কাজ হচ্ছে পার্সেন্টেজের প্রবলেম, ভোটার প্রবলেম, আর বজ্জাত ব্যবসায়ী। বজ্জাত ব্যবসায়ী মানে ডিসঅনেস্ট বিজনেসম্যান। এটা প্রফিট অ্যান্ড লসের টপিক। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পরের দিনের গল্প। যাদের কাল ভোট আছে ভুলেও কালকে ক্লাস করতে আসবে না, সুন্দর করে তারা ভোট দিতে যাবে, কোনো অসুবিধা নেই। আমি সেই জন্যই কালকে ছোট ছোট কিছু টপিক করাচ্ছি, যেই টপিক গুলো তোমরা মেনলি বুঝতে পেরে যাবে, কোনো অসুবিধা তাদের হবে না। ঠিক আছে, রেকর্ডেড ক্লাস করলেই তোমরা বুঝতে পেরে যাবে, কোনো অসুবিধা তোমাদের হবে না। যাদের কালকে ভোট আছে তাদের সাথে আমার আবার দেখা হবে হচ্ছে আগামী পরশুদিন। আর যাদের কালকে ভোট নাহি হ্যাঁ ওদের সহিত আমার দেখা হবে হচ্ছে আগামীকাল ঠিক 12:08। ঠিক আছে ভাই আমার, তো চলো এবার আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের পিডিএফটা আপলোড। আচ্ছা, আমি আবারও বলছি, কাল আমি সকালে ক্লাস নেওয়ার শুরুতে একবার বলে দিয়েছি, আমাদের অ্যাপ আপডেট হচ্ছিল, আমাদের ইন্টারফেস, অ্যাডমিন ইন্টারফেস, টিচার ইন্টারফেস আপডেট হচ্ছিল বলে কালকে যে পিডিএফ গুলো আপলোড করেছিলাম দেখা যাচ্ছিল না। আমি সকালে আবার রি-আপলোড করে দিয়েছি, তোমরা প্রত্যেকে তোমাদের পিডিএফ অলরেডি দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, কারো আর কোনো অসুবিধা হবে না। তো ভাই আমার আসছি, সাবধানে থেকো, তোমাদের সাথে আবার কালকে দেখা হবে। চলো, আর খুব সাবধানে থাকবে, খুব সাবধানে যাতায়াত করবে, চেষ্টা করবে যত তাড়াতাড়ি ভোটটা দিয়ে চলে আসতে পারো। ধুমধুমার কাণ্ড হবে কিন্তু এবার ভোটে ভাই। যাদের সাথে নিয়ে যাবে, বাবা মা হোক, পরিবার পরিজন হোক, মনের মানুষ হোক, প্রত্যেককে সুস্থভাবে স্বাভাবিকভাবে নিয়ে যাবে, আবার শান্ত মতে ফিরে আসবে। ঠিক আছে ভাই, চলো টাটা। আমাদের এখানে 29-এ ভোট ভাই আমার, সেদিন আমার ছুটি থাকবে, আসছি।